তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া একটি দুর্দান্ত ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম দ্য ব্ল্যাক ব্লাড কার্স অর্থাৎ দ্য গাইটি ইরাং। খুবই ভয়ঙ্কর একটা মুভি, দেখলে সত্যিই মজা পাবে। আর সম্প্রতি আমি একটি খুবই ভয়ঙ্কর হরর মুভিও এক্সপ্লেইন করেছি, যদি মিস করে থাকো অবশ্যই দেখে নিও। মুভির নাম সেলেপাস তাহলিল। দারুণ একটা ফিল্ম, তোমাদের ভালোই লাগবে। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরু হয় একটি বিয়ের প্রস্তুতি দিয়ে, যেখানে খুব জোর কদমে সব আয়োজন চলছিল। আসলে এই বিয়েটা হচ্ছে রিনা নামের একটি মেয়ের, যে নিজের বিয়ে নিয়ে অনেক খুশি ছিল। সেখানে তার মা তাকে বোঝাচ্ছিল যে এখন তাকে জীবনে এগিয়ে যেতে হবে, কারণ বিয়ের পর তার অনেক দায়িত্ব বেড়ে যাবে। তার মা এটাও বলে যে রিনার মৃত বাবা তাকে নিয়ে খুব গর্ব করতেন, আর সে চায় রিনা যেন তার অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করে। কারণ অতীতে তার বাবার মৃত্যু এবং আরও কিছু ঘটনার কারণে রিনা প্রায়ই অনেক বেশি চিন্তা করত। তবে এখন সে অনেক খুশি এবং সে তার মাকে আশ্বস্ত করে যে সে তার স্বামী প্রেমের সাথে ভালোভাবে জীবন কাটাবে। এরপর তার মা সেখান থেকে চলে যায়। মায়ের চলে যাওয়ার পর রিনা আয়নায় নিজেকে দেখতে থাকে, কিন্তু হঠাৎ করেই আয়নাটা ফেটে যায় আর তার বাবার সাথে তোলা একটি ছবি নিচে পড়ে যায়। রিনা ছবিটা তুলে আবার টাঙিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। এটা দেখে রিনা বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলে শর্ট সার্কিটের কারণে এমন হয়েছে। এটা শুনে রিনা আবার নিজের রুমে ফিরে আসে, কিন্তু রুমে ঢুকে সে আবার দেখে ছবিটা মাটিতে পড়ে ভেঙে আছে। এটা দেখে সে খুব দুঃখ পায়, কিন্তু তখনই দরজার কাছে সে এক ভয়ঙ্কর মানুষের ছায়া দেখতে পায়। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এরপর সে ওই লোকটার পিছু নেয় আর তাকে অনুসরণ করতে করতে ঘরের বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে রিনা দেখে লোকটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। এদিকে বিয়ের অনুষ্ঠানের জন্য যে পবিত্র পানি রাখা হয়েছিল সেটি এখন কালো হয়ে গেছে, আর সেখান থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। রিনা পানিটা কাছে গিয়ে ভালো করে দেখতেই সে দেখতে পায় এর ভিতরে একটি মরা ইঁদুর ভাসছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে একজন মওলানা এসে উপস্থিত হন। মওলানা সেই কালো পানি আর ইঁদুরটা দেখে বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক হয়েছে। তিনি বলেন এই পানিতে রক্ত মিশে আছে, আর এটা স্পষ্টই একটা অশুভ সংকেত। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এমনটা কিভাবে সম্ভব সেটা কেউই বুঝতে পারছিল না। এরপর গল্প এগিয়ে যায়। দেখা যায় রিনা আর প্রেমের বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। প্রেমের নতুন করে প্রমোশন হওয়ায় তারা একটি নতুন বাসায় উঠছে। এই বাসাটা প্রেমের অফিস থেকেই দেওয়া হয়েছিল, আর সে রিনাকে সেখানে নিয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে রিনা তার বিয়ের দিনের অদ্ভুত ঘটনাগুলো নিয়ে প্রেমের সাথে কথা বলে, কিন্তু প্রেম এসব অশুভ সংকেতের কথা একদম বিশ্বাস করে না, বরং এগুলোকে হালকাভাবে নিয়ে বলে এসব শুধু কাকতালীয় ঘটনা, এর মধ্যে কিছু নেই। এরপর তারা নতুন বাসায় পৌঁছে যায়। সেখানে প্রেম রিনাকে মিস্টার মুরি আর মিসেস দারের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা সপ্তাহে একবার এসে বাসা পরিষ্কার করবে। তারা সবাই ঘরের ভিতরে ঢোকে, কিন্তু ঢুকতেই দেখে ফ্লোরে মাটি আর ময়লা পড়ে আছে। এতে বোঝা যাচ্ছিল ঠিকমতো পরিষ্কার করা হয়নি, কিন্তু মুরি বলে সে তো সবকিছুই ভালোভাবে পরিষ্কার করেছে। তখন প্রেম তাকে আবার পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করতে বলে, কিন্তু রিনা খেয়াল করে যে মেঝেতে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে মাটি নয়, বরং কারোর পায়ের ছাপ। এটা দেখে তার ভীষণ অস্বস্তি লাগতে থাকে। এরপর দৃশ্য চলে যায় রাতে, যেখানে প্রেম আর রিনা ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তারা ঠিকমতো ঘুমাতে পারছে না, কারণ ঘরের ভিতর অস্বাভাবিক গরম লাগছিল। আর আশ্চর্যের বিষয়, সেখানে কোনো ফ্যানই ছিল না। পরের দিন প্রেম অফিসে চলে যায়, তবে সে বাসায় একটি ফ্যান পাঠিয়ে দেয় যাতে রিনার কষ্ট না হয়। রিনা ফ্যানটা লাগানোর চেষ্টা করছিল, ঠিক তখনই মিসেস দার সেখানে আসে। মিসেস দার রিনার হাতে ফ্যান দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন এনেছো? তখন রিনা বলে এখানে খুব গরম লাগে, তাই সে ফ্যান এনেছে। কিন্তু এটা শুনে মিসেস দার বেশ অবাক হয়ে যায়। সে বলে এই এলাকায় কেউই ফ্যান ব্যবহার করে না, কারণ এখানকার পরিবেশ এমনিতেই ঠান্ডা। তখন বোঝা যায় কেন অফিস থেকে এই বাসায় কোনো ফ্যান দেওয়া হয়নি। এটা শুনে রিনা আরও অবাক হয়ে যায়, কারণ তাহলে শুধু তাদেরই গরম লাগছে কেন? এরপর মিসেস দার বলে সে এখানে একটা হাউস ওয়ার্মিং অনুষ্ঠান করতে চায়, যাতে পাশের প্রতিবেশীরাও আসে আর রিনা সবার সাথে পরিচয় হয়। এটা শুনে রিনা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর রাতে বাসায় ছোট একটা পার্টি শুরু হয়। এর মাঝেই রিনা ফোনে প্রেমের সাথে কথা বলছিল। প্রেম বলে সে একটু দেরি করে আসবে কারণ অফিসে ব্যস্ত, আর সে বলে উস্তাদজি এলে তাকে আদা চা খাওয়াবে, এটা তার প্রিয়। এই কথা বলেই ফোন কেটে দেয়। এরপর রিনা উস্তাদজির জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক আসে, যার পুরো শরীরে কালো কাপড় পরা ছিল।
রিনা ভাবে এটাই হয়তো মুস্তাদজি, তাই তাকে ভিতরে এনে বসায়। এরপর তার জন্য চা বানাতে যায়, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখে লোকটা উধাও হয়ে গেছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তারপর সে বাইরে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে, উস্তাদজি কোথায়? তিনি তো কালো কাপড় পরেছিলেন। তখন প্রতিবেশী অবাক হয়ে বলে, উস্তাদজি কখনো কালো কাপড় পরেন না, তিনি সবসময় সাদা কাপড় পরেন। ঠিক তখনই প্রেম আসে, আর তার সাথে আসল উস্তাদজিও ছিল। অর্থাৎ যাকে রিনা আগে দেখেছিল সে মোটেও আসল উস্তাদজি ছিল না। আর ফোনে যে কথা বলেছিল সেটাও প্রেম ছিল না, কারণ সে তো বলেছিল সে দেরি করে আসবে। রিনা পুরো ঘটনা প্রেমকে খুলে বলে, কিন্তু প্রেম এটাকে সাধারণ কিছু ভেবে উড়িয়ে দেয়। এরপর সবাই মিলে প্রার্থনা শুরু করে, কিন্তু হঠাৎ রিনা দেখে ওই কালো কাপড় পরা বৃদ্ধ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয়ে জমে যায়। বৃদ্ধটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং তার দিকে আঙুল তুলে ইশারা করতে থাকে, যেন তাকে কোনোভাবে চিহ্নিত করছে। এরপর হঠাৎ সে প্রেমের দিকে তাকায়, আর এক মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। রিনা ভয় পেয়ে চারদিকে তাকে খুঁজতে থাকে, আর তখনই সে তাকে বাড়ির বাইরে দেখতে পায়। সেই কথা প্রেমকে বলে, আর প্রেম দ্রুত বাইরে গিয়ে দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। তবুও রিনা পুরোপুরি নিশ্চিত ছিল সে সত্যিই ওই মানুষটাকে দেখেছে। তখন প্রেম বলে, হয়তো ওই লোকটা কোনো পথভোলা মানুষ ছিল, যে ভুল করে এখানে চলে এসেছিল, কারণ সে গ্রামের লোকদের সাথে এই বিষয়ে কথা বলেছে, আর তাদের মতে এমন কোনো লোক এখানে থাকে না। এরপর দৃশ্য আবার রাতে চলে যায়। রিনার প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে তার ঘুম আসছিল না। তাই সে গোসল করতে চলে যায়, কিন্তু আসলে ওই বৃদ্ধ লোকটা তখনও সেখানে উপস্থিত ছিল, আর এই কারণেই ঘরের ভেতর এত গরম লাগছিল। অর্থাৎ তাদের বাসায় একটা অশুভ আত্মা ছিল, যা ওই বৃদ্ধ লোকটার রূপে দেখা দিচ্ছিল। গোসল শেষ করে যখন রিনা বাইরে আসে, তখনও লোকটা সেখানেই ছিল, কিন্তু রিনা তাকে দেখতে পায় না। এরপর সে আয়নার সামনে বসে, আর হঠাৎই সে দেখে ওই লোকটা আয়নার ভেতরে দাঁড়িয়ে তাকে ইশারা করছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সেখানে কেউই নেই। এখান থেকেই বোঝা যায় এই বৃদ্ধ লোকটা আসলে একটা জিন, কারণ সে আয়নার জগৎ থেকে এসেছে, আর আমরা জানি জিনেরা আয়নার জগতেই বসবাস করে। এরপর রিনা ঘুমাতে যায়, কিন্তু হঠাৎ ঘুমানোর সময় তার মুখে কিছু একটা পড়ে। উপরে তাকাতেই সে দেখে ওই একই বৃদ্ধ লোকটা সিলিংয়ে উল্টো হয়ে লেগে আছে। এটা দেখে রিনার অবস্থা একদম খারাপ হয়ে যায়। লোকটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে এবং বলে, আমার রিনা চাই। এটা শুনে রিনা জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে প্রেমও জেগে যায়। রিনা কাঁপতে কাঁপতে সবকিছু প্রেমকে বলে, যে সে ওই ভয়ঙ্কর লোকটাকে দেখেছে আর সে এখানেই ছিল। কিন্তু প্রেম তাকে সান্ত্বনা করার চেষ্টা করে এবং বলে, কাল অফিসে যাবার আগে আমি মিসেস দার আর মুড়িকে এখানে ডেকে দেব, যাতে তুমি একা না থাকো। অর্থাৎ এখনও প্রেম তার কথাগুলো পুরোপুরি বিশ্বাস করছিল না। সে ভাবছিল এগুলো রিনার কল্পনা বা হ্যালিউসিনেশন। পরের দিন প্রেম অফিসে চলে যায়। রিনা তখন মিসেস দারের সাথে রান্না করছিল, কিন্তু হঠাৎ তার বমি বমি ভাব শুরু হয়। সে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে যায়। অন্যদিকে প্রেম অফিসে কাজ করছিল। তখনই তার কাছে মিসেস দারের ফোন আসে। সে সবকিছু প্রেমকে জানায়, আর এরপর প্রেম দ্রুত রিনাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চেকআপের পর জানা যায় রিনা প্রেগনেন্ট। এটা শুনে প্রেম আর রিনা দুজনেই খুব খুশি হয়ে যায়। ডাক্তার বলে রিনা প্রায় 7 সপ্তাহের প্রেগনেন্ট। এরপর দৃশ্য আবার রাতে চলে যায়, যেখানে প্রেম ফোনে রিনার সাথে কথা বলছিল। প্রেম ফোনে রিনাকে বলছিল আজ সে ওভারটাইম করছে, তাই ফিরতে একটু দেরি হবে। কিন্তু ঠিক তখনই রিনা আবার সেই কাদামাটির পায়ের ছাপ দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং মিসেস দার আর মুড়িকে জিজ্ঞেস করে, কিন্তু তারা কেউই এ সম্পর্কে কিছু জানে না। তখন রিনা সেই দাগগুলো পরিষ্কার করতে বলে। এরপর কিছুক্ষণ পর সে নিজের বেডরুমে গিয়ে ঘুমাতে যায়। কিন্তু তখনই কেউ রুমের দরজা খোলার চেষ্টা করে। রিনা ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু সেখানে কেউ ছিল না। রিনা আবার ঘুমাতে চলে যায়, কিন্তু ফের কেউ দরজা খোলার চেষ্টা করে। রিনা যখন দরজা খোলার জন্য এগোতে যায়, তখন তার পেছনে সেই বুড়ো লোক চলে আসে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। রিনা অনেক ভয়ে যায়। তার বিশাল হাত দিয়ে রিনার পেটে আঘাত করে। কোনোভাবেই রিনা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়াতে গিয়ে পড়ে যায়। আর ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিল সেই লোকটা। এই ভয়ঙ্কর মুহূর্তে রিনার পেট থেকে তার ভ্রূণ বের হয়ে যায় এবং সেটি আর বাঁচে না। এরপর সেই বৃদ্ধ লোকটা রিনার সামনে আসে এবং তার চোখের সামনেই তার বাচ্চাটাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে রিনা ভয় আর শোকে একদম ভেঙে পড়ে। তারপর আমরা দেখি আসলে এটি রিনার স্বপ্ন ছিল। সে চিৎকার করে ওঠে আর প্রেমও জেগে যায়। রিনা বলে, ওই বুড়ো লোকটাকে আমি দেখেছি, সে আমার সন্তানকে খেয়ে ফেলেছে। প্রেম লক্ষ্য করে রিনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরের দিন তারা হাসপাতালে যায় এবং সেখানে তারা এক ভয়াবহ খবর পায়, রিনার বাচ্চা আর বাঁচেনি। অর্থাৎ রিনা যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল সেটা শুধু স্বপ্ন ছিল না, বরং সেটাই ছিল বাস্তব।
মনে হচ্ছিল সেই জিন তার নিজস্ব জগৎ অর্থাৎ মিরার রিয়ালমে রিনার বাচ্চাটাকে নিয়ে গেছে, যেন এক ধরনের বলি বা স্যাক্রিফাইস। এই কথা শুনে রিনা পুরোপুরি ভেঙে পড়ে। প্রেম তাকে সান্ত্বনা দেয়, বলে আমরা আবার চেষ্টা করব, হয়তো এটা শুধু আমাদের খারাপ ভাগ্য। কিন্তু রিনা কান্না করে বলতে থাকে, আমি সব কিছু ঠিক মতো করেছিলাম, খাওয়া দাওয়া যত্ন সব, তাহলে আমাদের সাথেই এমন কেন হলো? সে নিশ্চিতভাবে বলে ওই বৃদ্ধ লোকটাই তার বাচ্চাকে খেয়েছে এবং সে যা দেখেছে সবই সত্যি। কিন্তু প্রেম এখনও এসব বিশ্বাস করতে চায় না। সে বলে এটা কখনোই সম্ভব নয়। তখন রিনা তাকে পেট দেখায়, যেখানে সেই বৃদ্ধ লোকটার নখের দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এটা দেখে প্রেম সরাসরি বলে দেয়, এই দাগ তুমি নিজে ভুল করে করেছ। যদিও এটা একেবারেই সম্ভব নয়, তবুও সে রিনার কথা বিশ্বাস করে না। পরের দিন প্রেম অফিসে চলে যায়, আর তার যাবার পর রিনা মিসেস দারকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কোনো ওঝা বা সামান আছে? তখন মিসেস দার তাকে একজন সামানের কথা বলে, মিস্টার নার্থ। কিছুক্ষণ পর মুড়ি তাকে নিয়ে আসে। মিস্টার নার্থ ঘরে বসে ধ্যান করতে শুরু করে এবং ধ্যানের মাধ্যমে সে বুঝতে পারে রিনার ওপর কালো জাদু করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই কালো জাদুর সম্পূর্ণ প্রতিকার তার কাছে নেই। তবে সে রিনাকে কিছুটা সুরক্ষা দিতে পারে। সে কয়েকটি কাচের বোতল দেয় এবং বলে, এগুলো ঘরের চার কোণায় রেখে দাও, তাহলে সেই শয়তানি শক্তি তোমাদের আক্রমণ করতে পারবে না। তবে এটা শুধু সাময়িক সুরক্ষা ছিল। এরপর মিস্টার নার্থ চলে যায়, আর তারা ঘরের চার কোণায় সেই বোতলগুলো রেখে দেয়। পরের দিন প্রেমের নজরে পড়ে এই বোতলগুলো। সে মুড়িকে জিজ্ঞেস করে, এগুলো কি? কিন্তু মুড়ি মিথ্যে বলে, সে কিছুই জানে না। পরে সত্যটা ধরা পড়ে যায়, আর প্রেম খুব রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমরা সামানকে এখানে কেন এনেছ? এসব কুসংস্কার, ভূতপ্রেত বলে কিছু নেই। রাগের মাথায় সে সব কাঁচের বোতল ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে রিনার খুব খারাপ লাগে, কারণ তার স্বামী তার কথায় বিশ্বাসই করছে না। এরপর রাতে প্রেম কাজ করছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় জানালা জোরে খুলে যায়। প্রেম গিয়ে জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু তখনই দেখা যায় জানালার নিচে কাদামাটির পায়ের ছাপ। আর সেই ছাপগুলো ছিল ঠিক সেই বৃদ্ধ লোকটার, অর্থাৎ সেই শয়তানি আত্মা এখন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এরপর রাতে সবাই ঘুমিয়েছিল। হঠাৎ রিনার ঘুম ভেঙে যায়। সে পানি খেতে কিচেনে যায়, কিন্তু সেখানে আবার সেই বৃদ্ধ লোকটা উপস্থিত ছিল, যার ছায়া আয়নায় পরিষ্কার দেখা যাচ্ছিল। এবার রিনাও তাকে দেখে ফেলে আর ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু কাদামাটির পায়ের ছাপের ওপর পা পড়তেই সে পিছলে পড়ে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর বৃদ্ধ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখের ভিতর নিজের লালা ফেলে দেয়। এরপর কোনোভাবে সে নিজেকে অদৃশ্য করে ফেলে, কিন্তু এবার প্রেমও তাকে দেখে ফেলে। অর্থাৎ এখন পরিষ্কার, রিনা মিথ্যে বলছিল না, সত্যিই সেই ভয়ঙ্কর আত্মা তাদের বাড়িতে ছিল। এরপর সেই স্পিরিট ঘরের বাইরে চলে যায়, আর প্রেম তাড়াতাড়ি বাইরে গিয়ে তাকে খুঁজতে থাকে। প্রেম মুড়িকে ছাদে উঠতে বলে, যাতে সে চারপাশ দেখে। মুড়ি ছাদে গিয়ে ওই বৃদ্ধকে দেখতে না পেলেও একটা অদ্ভুত পাত্র বা পট দেখতে পায়। সে সেটি নিচে নিয়ে আসে এবং প্রেমকে দেখায়। পরের দিন তারা আবার সামান নার্থকে ডাকে এবং তাকে পাত্রটা দেখায়। পাত্রটা দেখে সামান বলে, এটা ব্ল্যাক ম্যাজিকের জিনিস, এর ভিতরে ইঁদুরের কালো রক্ত ব্যবহার করা হয়েছে। তখন তাদের মনে পড়ে বিয়ের সময় পবিত্র পানিতেও একটি মরা ইঁদুর পাওয়া গিয়েছিল। অর্থাৎ সবকিছু একসাথে যুক্ত। এটা আসলে এক ভয়ঙ্কর অভিশাপ, যাকে বলা হয় ব্ল্যাক ব্লাড কার্স। আর এই মুভির নামও সেখান থেকেই এসেছে। মূলত কেউ তাদের ওপর এই অভিশাপ দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাদের সেই ব্যক্তির বাড়িতে গিয়ে একটা বিশেষ বস্তু খুঁজে বের করতে হবে, যেটা এই কার্সকে নিয়ন্ত্রণ করছে। আর যদি তারা সেই বস্তুটা ধ্বংস করতে পারে, তাহলেই এই অভিশাপ শেষ হবে। এরপর সামান রিনাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এমন আর কেউ আছে যে এটা করতে পারে? এই কথা শুনে রিনা গভীর চিন্তায় পড়ে যায় আর ধীরে ধীরে বাইরে চলে যায়। এরপর প্রেমও রিনার পেছনে আসে। রিনা তাকে জানায় বিয়ের আগে সে ইউডি নামের একজনকে ডেট করছিল, কিন্তু পরে তাদের আলাদা হতে হয়। ইউডি কিন্তু সে আলাদা হতে চাইছিল না, কারণ সে রিনার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। তবুও তাদের আলাদা হওয়াই হয়েছিল। তখন ইউডি রিনাকে হুমকি দেয়, যদি সে অন্য কারো সাথে বিয়ে করে সে তা মেনে নেবে না। অর্থাৎ সম্ভবত ইউডি সেই ব্যক্তি হতে পারে যিনি এই অভিশাপ দিয়েছেন। আর কার্স শেষ করতে হলে তাদের দ্রুত ইউডিকে খুঁজে বের করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। রিনা তার পুরনো বন্ধুর কাছে ইউডির বিষয়ে তথ্য খোঁজ করতে শুরু করে। তখন সে জানতে পারে ইউডিকে জাকার্তা পুলিশ গ্রেফতার করেছিল, এবং এটাই ইউডির অনিশ্চয়তা। তার মুক্তির পরেও কেউ জানে না সে কোথায় আছে। সম্ভবত পুলিশের কাছ থেকে কোনো সাহায্য মিলতে পারে।
এরপর গল্প আরও 6 মাস এগোতে থাকে। আমরা দেখি রিনা এখন 7 মাসের গর্ভবতী। এখনও পর্যন্ত তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি সামানের দেওয়া সুরক্ষার কারণে। এরপর রিনার কাছে তার বন্ধুর কল আসে, যারা জানায় ইউডি আসলে তার বোনের সঙ্গে বসবাস করছে এবং সেখানেই সব রহস্য সমাধান হবে। রিনা প্রেমকে বিষয়টি জানায়। প্রেম সঙ্গে সামান নার্থ সঙ্গে ইউডির বোনের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তারা একটি ভীষণ চমকপ্রদ বিষয় খুঁজে পায়। ইউডি 6 মাস আগে মারা গিয়েছিল, এবং যদি এমন হয় তাহলে সেই অভিশাপও শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ যে ব্যক্তি কার্স তৈরি করে তার মৃত্যুর পর অভিশাপ স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যায়। কিন্তু এমন কিছু হয়নি, অর্থাৎ ইউডি কোনো কালো জাদু দেয়নি, আর সেই ব্যক্তি পুরোপুরি আলাদা এবং জীবিত। এরপর প্রেম রিনার কাছে ফোনে প্রশ্ন করে, তোমার কি মনে হয় এমন আর কেউ আছে যে এটা করতে পারে? এরপর সে তাকে নিজের মায়ের কাছে একই প্রশ্ন করার জন্য বলে, কিন্তু মায়ের কাছ থেকে কোনো সাহায্য আসে না। রাতে রিনার পেটে হালকা ব্যথা শুরু হয়। সে উঠে কিছু ঔষধ খেতে যায়, কিন্তু শকিং হলো সে দেখতে পায় নিজের পায়ের কাছে সেই জাদুকরি পায়ের ছাপ। এটা দেখে রিনা ভীষণ ভয় পায় এবং চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। হঠাৎ করেই রুমের দরজা একা একাই বন্ধ হয়ে যায়। রিনা রুমের মধ্যে আটকে পড়ে। এরপর দেখায় যে সেগুলো যে সীসাগুলি দেওয়া হয়েছিল সেগুলোও ভেঙে যায়। আসলে প্রোটেকশন দিয়ে এখানে কোনো কাজই হয়নি। বরং এই স্পিরিট বা ডেমান যেই কিছুই হোক না কেন, প্রথমবার 7 দিন পরে এবং দ্বিতীয়বার 7 মাস পরে ফিরে আসে। আসলে তার প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। ঠিক তখনই সেই বৃদ্ধ ব্যক্তি আসে, যিনি পূর্বে রিনার পেছন থেকে তাকে ধরেছিলেন, এবং সেই রিনার পেটের ওপর গভীর একটি কাট দিয়ে দেয়। এই সময় সামান ও প্রেমও এসে পৌঁছায়। দরজা খুলে সরাসরি ভিতরে ঢোকেন। সামান সেই বৃদ্ধকে তাড়াতে চেষ্টা করে, আর অন্যরা রিনার যত্ন নিচ্ছে, যেহেতু তার পেটে প্রচুর ব্যথা হচ্ছে। তখন রিনা তার শিশুর জন্ম দেন। সামান তখন সেই বৃদ্ধকে তাড়িয়ে দেয়, অর্থাৎ যদি তারা আসত না, বৃদ্ধ নিশ্চয়ই রিনার শিশুকে নিত। লক্ষ্য করুন, রিনার বিয়ের 7 দিন পরে এই বৃদ্ধের আত্মা প্রথমবার দেখা দেয়। 21 সেকেন্ডস আর পার্টির সময় সে রিনার সামনে আসে। দ্বিতীয়বার দেখা দেয় যখন সে 7 সপ্তাহের গর্ভবতী, এবং এখন আবার ফিরে এসেছে 7 মাস পরে, যা 7 নম্বরের ফিগারের সাথে সম্পর্কিত। এই সময় তাদের শিশু কন্যা জন্মগ্রহণ করে, যা দেখে রিনা ও প্রেম অত্যন্ত খুশি হয়। পরের দিন শিশুকে হাসপাতালে পরীক্ষার জন্য নেওয়া হয়। এই সময় সামান উপস্থিত হয়। রিনা প্রশ্ন করে, আমাদের শিশু কি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে? মানে অভিশাপ শেষ হয়েছে তো? সামান উদ্বিগ্ন হয়ে বলেন, আমার মনে হয় না, কারণ আসলে এই অভিশাপ এখনও শিশুর রক্তে রয়েছে। এবং তার অনুমান অনুযায়ী প্রথমবার বৃদ্ধের আত্মা রিনার কাছে আসে যখন সে 7 সপ্তাহের গর্ভবতী। দ্বিতীয়বার আসে যখন সে 7 মাসের গর্ভবতী। এরপর সেই বৃদ্ধ ব্যক্তি আবার ফিরে আসবে, এবার তার মেয়েকে নিতে, এবং সে ফিরে আসবে যখন তাদের কন্যা 7 বছরের হবে। এটা শুনে মা বাবা দুজনেই আতঙ্কিত হয়ে যায়। এখন দৃশ্য এগোয় 7 বছর পরে। আমরা জানতে পারি তারা তাদের মেয়ের নাম রেখেছিল 2, কিন্তু 2 আসলে সাধারণ শিশুর মতো নয়। সে অনেক অদ্ভুত ও অস্বাভাবিক আচরণ করত। তার একটি কাঁধ উঁচু ছিল এবং পায়ে অস্বাভাবিক চিহ্নও ছিল। শুধু তাই নয়, সে কথা বলতে পারত না। 2 মাঝে মধ্যে অনেক অদ্ভুত বা বিপজ্জনক কাজ করত। আর মনে রাখবেন, সে জিনের কন্যা, অর্থাৎ তার ভেতরে জিনের রক্ত ছিল, যার কারণে তার অবস্থাও এমন অদ্ভুত। এবং সবটা ঘটেছিল কালো জাদু ও অভিশাপের কারণে, অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি ও জিনের প্রভাবে। একদিন 2 বাড়িতে ছিল না। রিনা তাকে খুঁজতে বের হয়। বাইরে দেখে 2 চাকু দিয়ে মাটি খুঁড়ছে। রিনা তার কাছ থেকে চাকু চাইতে গেলে 2 তাকে হাতের ওপর কেটে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে রিনা ঘরে ফিরে তার রুমে 2কে চেক করতে গিয়ে দেখতে পায় সে একটি প্রাণীকে খাচ্ছে। এটা দেখে রিনা শকড এবং আতঙ্কিত, অর্থাৎ 2 সম্পূর্ণ মানুষের মতো ছিল না, তার আচরণ অদ্ভুত ছিল। এবং এই সব ঘটেছিল জিনের রক্ত ও অভিশাপের কারণে। রাতে 2 প্রেমের সামনে কাঁদতে থাকে এবং চায় রিনার কন্যাও অন্যান্য শিশুর মতো স্বাভাবিক হোক, কিন্তু সে স্বাভাবিক হয়নি। প্রতিদিন তার অদ্ভুত আচরণ দেখে পরিবারও ভয় পেত। এবং পরের দিন ছিল তার 7ম জন্মদিন, অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি আবার তাকে নেবে। সব চাপ ও স্ট্রেসে রিনা উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন প্রেম তাকে শান্ত করে বলেন, কাল নার্থ সঙ্গে একজন শক্তিশালী শামন আনার কথা বলেছেন, যিনি আমাদের কন্যাকে কোনো ক্ষতি হতে দেবেন না। পরের দিন নার্থ আসে, সঙ্গে নিয়ে শক্তিশালী শামন ইয়াই এবং তার ছেলে আরিও। তারা সবাই প্রস্তুতি নেয়, কারণ রাত 12টায় সেই বৃদ্ধ ব্যক্তি বা জিন উপস্থিত হবে। দৃশ্য এগোয়।
12টা বাজতেই সব হিলার এবং মা বাবা দুইকে ঘিরে প্রার্থনা শুরু করে। ঠিক তখনই হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। বৃদ্ধ ব্যক্তির আওয়াজ বাইরে থেকে আসতে থাকে। সবাই দুইকে ঘিরে দাঁড়ায় রক্ষা করার জন্য। এই সময় সেই বৃদ্ধ ব্যক্তি নার্থকে ধরল এবং তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে তার অভ্যন্তর বের করে দিল। ফলে নার্থ সেখানেই মারা যায়। বাকি সবাই তখন বৃদ্ধ ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। মিস্টার ইয়াই তার ওপর হোলি ওয়াটার ঢেলে তাকে তাড়াতে চেষ্টা করল, কিন্তু বৃদ্ধ ব্যক্তি ছিল অত্যন্ত জেদি। তবুও মিস্টার ইয়াই তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে সফল হন। অনেক কষ্টের পরে তারা সেই ক্রিয়েচারটিকে স্থান ত্যাগ করতে বাধ্য করতে সক্ষম হয়। হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মিস্টার ইয়াই প্রেম এবং রিনাকে বলেন, এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, তবে আমাদের শীঘ্রই এই অভিশাপ শেষ করতে হবে, কারণ বৃদ্ধ ব্যক্তি আরও বেশি ক্ষতিকারক হয়ে ফিরে আসতে পারে। তারা তাকে স্থিরভাবে রাখতে পারবে না। সেই জিন খুব রাগে চলে গিয়েছিল, কারণ সে তার কাজ সম্পন্ন করতে পারেনি। অতীতে এই অভিশাপের কারণে রিনা এবং তার মেয়ের ওপর আক্রমণ হতে পারে, কিন্তু পুরো পরিকল্পনা শেষ না হওয়ায় জিন খুব রাগান্বিত ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। পরে পুলিশ আসে এবং মিস্টার ইয়াই ও প্রেমের বয়ান দিয়ে সবকিছু সমাধান হয়। পুলিশ যাওয়ার পরে মিস্টার ইয়াই বলেন, কেউ আমাদের কিছু ছিপিয়ে রেখেছে, এটা ঠিক নয়। তখন প্রেম খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ প্রেমই সেই ব্যক্তি ছিলেন যে কিছু ছিপিয়ে রেখেছিলেন। অবশেষে প্রেম সত্য কথা স্বীকার করে, এটি অনেক আগে ঘটেছিল। প্রেম কনফেস করে যে এটি সম্ভবত মাওয়ার তার ওপর চালিয়েছিল। এটি শুনে রিনা হ্যারান হয়ে যায়, কারণ মাওয়ার সম্পর্কে সে কখনো শোনেনি। 7 বছরের বিবাহ জীবনে এটি তার কাছে প্রথমবারের মতো জানা। এরপর প্রেম রিনাকে সবকিছু খুলে বলে এবং গল্পের আসল সত্য সামনে আসে। এবার গল্প ফিরে যায় অতীতে, যেখানে আমরা দেখি প্রেম অফিসে কাজ করত এবং সে তখন মাওয়ারের সঙ্গে সম্পর্ক রাখত, যিনি তার কর্মী ছিলেন। কিন্তু প্রেম তখন রিনার সঙ্গে বিবাহ করতে চাইছিল না, কারণ রিনা তখন জব করত এবং শহরের বাইরে থাকত। মাওয়ার নিশ্চিত ছিল যে রিনা কখনো তার চাকরি ছাড়বে না, কিন্তু রিনা প্রেমের জন্য চাকরি ছেড়ে দেয় এবং এভাবে প্রেম রিনার সঙ্গে বিবাহ করতে বাধ্য হয়। কিন্তু মাওয়ার এখনও সেই অফার সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। কিন্তু যখন প্রেম তাকে জানান দেয় যে তাকে রিনার সঙ্গে বিয়ে করতে হবে, তখন মাওয়ার খুব রাগে ফেটে পড়ে। কিন্তু প্রেমের কাছে আর কোনো বিকল্প ছিল না। শুরুতে মনে হচ্ছিল রিনা ভুল করেছিল, কারণ সে ইউডি সম্পর্কে প্রেমকে কিছু বলেনি। কিন্তু আসল সত্য হলো প্রেমই বড় ধোঁকাবাজ, তাই সে মাওয়ারকে ছেড়ে যাচ্ছিল। মাওয়ারের জন্য এটি খুব হৃদয় বিদারক ছিল। সে প্রেমকে বিদায় দেওয়ার আগে বলেছিল, তোমার পরিবার কখনো সুখী হবে না। তখন প্রেম তার কথা উপেক্ষা করেছিল, কিন্তু আজ তা সত্য প্রমাণিত হলো। দেখা গেল মাওয়ারই সেই ব্যক্তি যিনি তাদের উপর অভিশাপ ফেলেছিলেন। প্রেম এই তথ্য মিস্টার নার্থকে জানিয়েছিল। নার্থ গত 7 বছর ধরে মাওয়ারকে খুঁজছিল, কিন্তু তাকে পেতে পারেনি। তাই প্রাথমিকভাবে তিনি নিশ্চিত ছিলেন মাওয়ারই সবকিছু করেছে। এটি শুনে রিনা খুব আঘাত পায় এবং বাইরে চলে যায়, কারণ প্রেম তাকে কিছু লুকিয়েছিল। তখন মিস্টার ইয়াই বলে, তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে মিলিত করতে হবে, কারণ সত্যিকারের জয় এটাই। এরপর প্রেম তার স্ত্রীকে মনানোর চেষ্টা করে এবং ক্ষমা চায়, বলে যে আমি সব ঠিক করব, তোমাকে এবং কুর্সকে নিশ্চিহ্ন করব। অর্থাৎ সে মাওয়ারের হাত থেকে অভিশাপটি ধ্বংস করার প্রস্তুতি নেয়। তারপর প্রেম এবং মিস্টার ইয়াই আরিওকে সঙ্গী করে দেরি না করে মাওয়ারের বাড়ির দিকে রওনা হয়। কিছুক্ষণ পর তারা মাওয়ারের বাড়ির সামনে পৌঁছায়। তারা অভিশাপ সংক্রান্ত অবজেক্ট খুঁজতে শুরু করে, কিন্তু মাওয়ার পিছন থেকে এসে তাদের অচেতন করে দেয়। প্রেম যখন পুনরায় সচেতন হয়, তখন দেখেন মিস্টার ইয়াইও অচেতন অবস্থায়। ঠিক সেই মুহূর্তে মাওয়ার আসে এবং প্রেমকে টোন্ট করার চেষ্টা করে, কিন্তু তার সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল তার অভিশাপকে বাঁচানো। তাই সে প্রথমে মিস্টার ইয়াইকে ছুরি দিয়ে আক্রমণ করতে থাকে। প্রেম তাকে ঠেলাঠেলি করে মাটিতে ফেলে, ফলে সে আঁকাবেঁকা হয়ে অচেতন হয়। প্রেম দ্রুত তার হাত থেকে ছুরি নিয়ে নিজেকে এবং মিস্টার ইয়াইকে মুক্ত করে। মিস্টার ইয়াইয়ের অবস্থা খুবই খারাপ, কারণ তার মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে এবং সে শেষ নিঃশ্বাস নিতে বসেছেন। তখন প্রেমকে দ্রুত অভিশাপ সংক্রান্ত অবজেক্ট খুঁজতে বলা হয়। কিছুক্ষণ পর অবজেক্ট মিলেই যায় এবং সে সেটি মিস্টার ইয়াইয়ের কাছে নিয়ে যায়। কিন্তু সমস্যা হলো মিস্টার ইয়াই ততক্ষণ পর্যন্ত মারা গিয়েছিলেন। এরপর প্রেম আরিওকে ফোন করে সমস্ত কিছু জানায়। আরিও তার পিতার মৃত্যু সংবাদ শুনে গভীরভাবে দুঃখ পায়, কিন্তু এখন সময় ছিল না। সে দ্রুত প্রেমকে অবজেক্টটি নিজের কাছে নিয়ে আসার নির্দেশ দেয়, যাতে অভিশাপ ধ্বংসের রিচুয়াল শুরু করা যায়। প্রেম দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সেখানে বুড়ো ব্যক্তি আগেই উপস্থিত। সে প্রথমে আরিওর কাছে এসে তাকে ছুরি মারে এবং তার শরীরকে আলাদা করে ফেলে। এটি এত দ্রুত ঘটেছিল যে সবাই প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পায়নি। এদিকে রিনা শুধুমাত্র তার কন্যার সম্পর্কে চিন্তিত। সে তাকে খুঁজতে তার রুমে যায়, যেখানে সে দেখে বুড়ো ব্যক্তি রিনার মাকে বাতাসে তুলেছে, কিন্তু রিনার হস্তক্ষেপে মা সুরক্ষিত থাকে। কিন্তু রিনার কন্যা 2 সেখানে মিলছে না, তাই সে 2কে খুঁজতে শুরু করে, যেখানে বুড়ো ব্যক্তি তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রিনা তার হাত ধরে বাধা দেয়,
অর্থাৎ এখানে মায়ের মমতা জয়লাভ করে। বুড়ো ব্যক্তি তখন বলে, আমি এই মেয়েটিকে নিয়ে যাব কারণ তার মধ্যে আমার রক্ত আছে, যা রিনার মাধ্যমে তার শরীরে প্রবেশ করেছিল, আপনি আগে দেখেছেন। রিনা উত্তর দেয়, যদি তাকে নিয়ে যেতে হয় তাহলে নাও, কিন্তু তার কন্যাকে ধরতে না পারলে। বুড়ো ব্যক্তি রাজি হয়ে যায় এবং সে মেয়ের হাত ছেড়ে দেয়। এরপর রিনা দুইকে শেষবার দেখতে আসে এবং বুড়ো ব্যক্তি তাকে নিয়ে তার নিজস্ব রেলমে চলে যায়। তখন প্রেম সেখানে পৌঁছায়, কিন্তু রিনা কোথাও নেই। রিনার মা শুধুমাত্র রিনার পোশাক দেখতে পান এবং প্রেম দেখে ভেঙে পড়ে, নিজেকে সবকিছুর দায় মনে করে। এটি একটি কঠিন বাস্তবতা, কিন্তু প্রেম অভিশাপ ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প নেয়, কারণ সে রিনার সাথে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে চায়। তাই সে দুইকে তার শাশুমার কাছে রেখে রওনা হয়। যদিও মূল সমস্যার উৎস মাওয়ার, প্রেম মাওয়ারের বাড়িতে পৌঁছায়। মাওয়ার প্রতীক্ষা করছে যাতে অভিশাপ রক্ষা করতে পারে। প্রেম মাওয়ারকে অভিশাপ বন্ধ করার জন্য অনুরোধ করে, যাতে তার কন্যা সুস্থ হয় এবং রিনা পৃথিবীতে ফিরে আসে। কিন্তু মাওয়ার সরাসরি অস্বীকার করে এবং তারপর মাওয়ার প্রচণ্ড আক্রমণ শুরু করে। এতে উভয়ের মধ্যে একটি নির্মম লড়াই শুরু হয়, যেখানে মাওয়ার প্রেমের মুখে আগুন লাগিয়ে দেয় এবং লড়াই চলাকালীন প্রেম মাওয়ারের দুই হাত ছিলে দেয়। তবুও মাওয়ার এতটা রাগে ছিল যে সে বলে, আমার পরিবার কখনো ঠিক হবে না, সুখী হবে না, আর তোমার স্ত্রীর মৃত্যু মুখোমুখি হবে। প্রেমের রাগ এতটাই বেড়ে যায় যে সে মাওয়ারের মাথায় শরীর থেকে আলাদা করে দেয়। মাওয়ারের মৃত্যু অভিশাপও শেষ করে দেয় এবং অবশেষে দুইও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। দুইয়ের শোল্ডার এবং পায়ের উপর যে দাগগুলো ছিল সবই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ জিনের অভিশাপ শেষ হয়েছে, তার রক্তের প্রভাবও শেষ হয়েছে এবং এখন সে কথা বলতে পারছে। তার নানি তাকে দেখতে আসে, কিন্তু দুই তাকে চিনতে পারছে না, কারণ এতদিন ধরে সে নিজের সচেতন মনের মধ্যে ছিল না, বরং তার স্পিরিট অন্য একটি রেলমে ছিল। মূলত তার ভিতরে জিনের শক্তি চ্যানেলাইজ হচ্ছিল। তবে দুইয়ের নানি দেখে অনেক খুশি হয়। অন্যদিকে প্রেম রিনার কথা মনে করছে যে তার ছাড়া সে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ সে বুঝে গেছে যে জিন রিনার সঙ্গে চলে গেছে এবং এই মুহূর্তে তার ত্রুটি ছিল, এই জন্যই সে নিজেকে শেষ করেছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। কয়েক বছর পরে আমরা দেখি দুই বড় হয়েছে এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তাকে শৈশব থেকে নানি পোষণ করেছে। সে বলে যে সে মা বাবার ছাড়া বড় হয়েছে এবং তার কাছে তাদের কোনো স্মৃতি নেই। তবে দুইয়ের মনে এখনও বিশ্বাস আছে যে তার মাতা পিতা যেখানে থাকবেন তারা তাকে দেখে খুশি হবেন। দুইয়ের এই বক্তৃতা শুনে তার নানি খুব খুশি হয়েছিল। আমরা জানি তার মা বাবা দুইয়ের জন্য কত বড় ত্যাগ করেছিলেন এবং এমনি গায়েতি ইরং ফিল্ম এখানেই শেষ হয়। বন্ধুরা, এই ছিল এই মুভির গল্প, যা সত্যি একটি চমৎকার মুভি। এখন আমরা আলোচনা করব ওল্ড ম্যানের ব্যাপারে। যে ওল্ড ম্যান ছিল সে আসলে একটি ক্রিয়েচার বা জিন ছিল। ইন্দোনেশিয়ায় তাকে স্যানতত বলা হয়। এটি এক ধরনের অভিশাপ, অর্থাৎ ব্ল্যাক র্যাথ, বেলার কার্স, যা মানুষ অন্যের উপরে ভেসে দেয় এবং এটি সাধারণত প্রতিশোধ এবং জেলেসির কারণে করা হয়। এটি মূলত শিশুদের নিয়ে যাওয়ার জন্য করা হয়, অর্থাৎ লক্ষ্য ছিল রিনার সন্তান। শুরুতে মনে পড়বে ফিস্টাস হারিয়েছিল, জিন তা খেয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত লক্ষ্য ছিল দুইয়ের ওপর। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিনা নিজেকে ত্যাগ করেছিল যাতে তার মেয়েটি সবসময় নিরাপদ থাকে। এবং হ্যাঁ, প্রেমের সাহায্য না থাকলে, মা বাবাকে ধ্বংস না করলে কার্স শেষ হতো না, অর্থাৎ অন্তত তার মেয়ে নিরাপদ হতো না। কিন্তু কার্স শেষ হতেই জিনের সমস্ত শক্তি দুইয়ের থেকে বিলীন হয়ে যায় এবং কার্সও সম্পূর্ণ শেষ হয়ে যায়। ফলস্বরূপ দুই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। দেখলেন তো বন্ধুরা এই মুভির রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প। আশা করি আপনাদের মজা লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে নিচে লাইক বোতাম চাপুন, আর আপনার মতামত বা আপনার প্রিয় সিন উল্লেখ করতে কমেন্ট করুন। আর এরকম আরও রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি টিপুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।